হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন হচ্ছে আমরা একটা তোমাদের বায়োলজি বইয়ের একটা পার্ট, যেটা হচ্ছে অনেক দেখা যায় যে অনেক বেশি ইনফরমেটিভ, আর মাঝে মাঝে আমরা এতগুলো তথ্য পড়তে গিয়ে হিমশিম খাই। তো এটাকে আসলে অনেক সহজভাবে প্রেজেন্ট করার জন্য আর তোমাদের যাতে ইজিলি তোমরা এটা মনে রাখতে পারো সেটার জন্য আমরা এই প্রেজেন্টেশনটা নিয়ে এসেছি। অ্যান্ড এটা আসলে আমরা এমন টেকনিকে পড়বো যাতে তুমি হচ্ছে এই ক্লাস থেকেই পুরাপুরি হচ্ছে শিখে যেতে পারো, এবং তোমার আসলে বাসায় বসে জাস্ট বইটা যদি একটু রিডিং পড়ো তাহলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তেমন হচ্ছে ইফোর্ট দিয়ে দেওয়া লাগবে না, কজ হচ্ছে এখানে আমি যেই মেথডে পড়াবো সেটা হচ্ছে গিয়ে একটা লাইনের সাথে আরেকটা লাইন কীভাবে সিকুয়েন্সিয়ালি রিলেটেড হয় সেভাবে আমরা পড়াবো, এবং আশা করি এই টেকনিকটা তোমাদের ভালো লাগবে। এবং আমরা হচ্ছে একদম পুরোটা ভিডিও শেষ করার পর তোমার কনসেপ্ট একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ফার্স্টে আমরা শুরু করি। তো ফার্স্টে যদি আমরা দেখি টিস্যুকে আমরা হচ্ছে মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। এখন মেরিস্টেমেটিক টিস্যুটা কি? এটা হচ্ছে যেসব টিস্যুর সেলগুলা ডিভিশন হতে পারে সেটা হচ্ছে কি মেরিস্টেমেটিক টিস্যু, আর পার্মানেন্ট টিস্যু হচ্ছে যেসব টিস্যুর সেলগুলা ডিভিশন হয় না সেটা হচ্ছে গিয়ে তোমার পার্মানেন্ট টিস্যু। ঠিক আছে, আচ্ছা। আবার এই যে পার্মানেন্ট টিস্যু, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিম্পল টিস্যু আর একটা হচ্ছে কি কমপ্লেক্স টিস্যু। আর এই সিম্পল টিস্যুর মধ্যে একটা ক্লাসিফিকেশন দেখে আমরা দেখবো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর কমপ্লেক্স টিস্যুর মধ্যে হচ্ছে কি সাইলেম এবং ফ্লোয়েম। তো আপাতত হচ্ছে আমরা সিম্পল টিস্যুর দিকে একদম ফোকাসটা রাখি পুরাপুরি। সিম্পল টিস্যুর মধ্যে সবার আগে আমরা বলতে পারি, সবার আগে আছে আমাদের প্যারেনকাইমা। তাহলে আমরা বলতে পারি যে সিম্পল টিস্যু আমাদের যে তিনটা আছে তার মধ্যে সবচেয়ে সিম্পলেস্ট সেটা হচ্ছে প্যারেনকাইমা। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সমস্ত ফোকাস প্যারেনকাইমার দিকে নিয়ে যাচ্ছি। আসো প্যারেনকাইমাটা দেখি, যে হচ্ছে আমাদের প্যারেনকাইমার ছবি। ওকে, এই যে প্যারেনকাইমা, এটা আসলে আমরা দেখবো, দেখো কীরকম এটার শেপটা কীরকম, এটা ওভাল শেপের মতো মনে হচ্ছে। ঠিক আছে, তারপর এখানে এই দেখো এগুলা হচ্ছে স্পেস, হ্যাঁ, এগুলো হচ্ছে ইন্টারসেলুলার স্পেস। তারপর এগুলার শেপ হচ্ছে পুরোপুরি ওভাল। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আমাদের মেইন ফ্লোচার্টে আসি। এরপর যদি আমার ছবিটা দেখি আমাদের একটা ক্লিয়ার হয়ে যাবে। তো ফ্লোচার্টে আমরা দেখবো ফার্স্টই হচ্ছে, যেহেতু আমরা বলেছি যে এটা একদম হচ্ছে সিম্পল, সিম্পলেস্ট একটা ফর্ম, তাহলে এটা প্ল্যান্টের সমস্ত পার্টেই গ্রো করতে পারে। প্ল্যান্টের পার্ট যদি আমরা একটু দেখি, যে প্ল্যান্টের হচ্ছে আমাদের লিভস থাকবে, তারপর স্টেম থাকবে, রুট থাকবে, সবগুলা পার্টেই এই যে সিম্পল ফর্মটা গ্রো করতে পারবে। তাহলে আমরা অলমোস্ট অল পার্টে অবশ্যই হচ্ছে এই প্যারেনকাইমা পাবো। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো যে আমাদের প্ল্যান্টের এক এক পার্ট হচ্ছে এক এক কাজ করে অ্যান্ড ভ্যারিয়াস ওয়ার্ক করে। ঠিক আছে, কী কী করে? এরা হচ্ছে স্টোরেজ করে, তারপর হচ্ছে ফটোসিনথেসিসের কাজ করে। ঠিক আছে, তারপর রিপেয়ার মানে হচ্ছে ধরো প্ল্যান্টের কোথাও ওন্ড হলো, তো ওটা হচ্ছে রিপেয়ার করার জন্য তো সেল লাগে। হ্যাঁ, তো এই যে ভ্যারিয়াস ওয়ার্ক করার জন্য আমাদের অবশ্যই মেটাবলিক অ্যাক্টিভিটিটা বেশি হওয়া লাগবে। এটা মানে কি, মেটাবলিক অ্যাক্টিভিটি কিংবা মেটাবলিজম, এই শব্দটা খুব ভারী মনে হতে পারে তোমাদের বয়সে। আমরা যদি একটু সহজ ভাষায় বলি, যে আমাদের একটা সেলের ভেতরে যত ধরনের কেমিক্যাল রিয়াকশন হয় সবগুলা কেমিক্যাল রিয়াকশনকে একসাথে হচ্ছে আমরা মেটাবলিজম বলবো। ঠিক আছে, তাহলে আমাদের সেলের আমাদের একটা টিস্যু, যে টিস্যুটা অনেক ভ্যারিয়াস ওয়ার্ক করে, তার সেলের ভেতরে অবশ্যই কেমিক্যাল রিয়াকশনও বেশি হবে। যেহেতু কেমিক্যাল রিয়াকশন বেশি হবে, সেই কারণে এর মেটাবলিক অ্যাক্টিভিটি আমরা অবশ্যই বেশি বলতে পারি। ঠিক আছে, যেহেতু এদের মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি, আর মেটাবলিক অ্যাক্টিভিটি যেহেতু বেশি, তাহলে দেখো মেটাবলিজমের জন্য আমাদের মেইনলি মেটাবলিজম কোথায় হয় বলতো? প্রোটোপ্লাজমে হয়। অ্যান্ড প্রোটোপ্লাজমও অবশ্যই বেশি পরিমাণে থাকবে সেলটার ভেতরে। আর প্রোটোপ্লাজমে আমরা জানি যে 90 থেকে 95% হচ্ছে ওয়াটার। তাহলে প্রোটোপ্লাজম যেহেতু বেশি, তাহলে হচ্ছে ওয়াটারের প্রেশারটা বেশি, সেলটা বেশি সোয়ালোয়েন থাকবে, এবং সেলের যে টার্জিডিটি সেটাও বেশি থাকবে। আমি যদি আরেকবার বলি যে প্রোটোপ্লাজম যেহেতু বেশি, হ্যাঁ, প্রোটোপ্লাজম বেশি, যেহেতু প্রোটোপ্লাজমের ম্যাক্সিমাম পোর্শনে পানি, সেই কারণে হচ্ছে সেলটা সোয়ালো বেশি হবে, ওটা চার্জিটিও বেশি থাকবে। আচ্ছা, এবার আমরা দেখি
আচ্ছা, এবার আমরা দেখব যে এই যে লটস অফ মেটাবলিক অ্যাক্টিভিটি, সেটার জন্য হচ্ছে সেলটার অনেক বেশি পরিমাণে নিউট্রিয়েন্টসের প্রয়োজন হয়। এখন এই যে সেলের ভেতরে যে নিউট্রিয়েন্টস, এটা ঢোকার জন্য, সেলের ভেতরে নিউট্রিয়েন্টস ঢোকার জন্য সেলের ওয়ালটাকে অনেক থিন হতে হবে। এটাকে আমরা বলবো থিন সেল ওয়াল। সেলের ওয়ালটাকে অনেক থিন হতে হবে। অ্যান্ড থিন সেল ওয়াল সেলের যে এই সেলের ওয়ালের যে কম্পোনেন্ট, সেটা যেহেতু এটা প্ল্যান্ট সেল, শুধুমাত্র এখানে আছে সেলুলোজ তো অবশ্যই থাকবে যেহেতু এটা প্ল্যান্ট সেল, ঠিক আছে? তাহলে শুধুমাত্র সেলুলোজ দিয়ে এই থিন সেলগুলো থাকবে, যাতে ইজিলি আমাদের এই সেলগুলোর ভেতরে মেটাবলিজম হতে পারে। তো এখন এই যে অনেক বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট ঢুকছে, তাহলে হচ্ছে অনেক বেশি পরিমাণ নিউট্রিয়েন্ট এখানে স্টোরও হবে। এখন স্টোর করার জন্য আমাদের এমন একটা শেপের সেল লাগবে, যেই সেলগুলোর ভেতরে আমি অনেক বেশি পরিমাণে হচ্ছে নিউট্রিয়েন্ট স্টোর করতে পারবো। এরকম একটা সেলের এরকম একটা শেপ হচ্ছে তোমার আইসো ডায়ামেট্রিক শেপ। এটা কি? আইসো শব্দটার মানে হচ্ছে ইকুয়াল, অ্যান্ড ডায়ামেট্রিক আসছে ডায়ামিটার থেকে, ডাইমেনশন থেকে। আমি যদি দেখি এই যে এখানে আমি যদি এই যে ফার্স্ট ডাইমেনশন, সেকেন্ড ডাইমেনশন, থার্ড ডাইমেনশন, 3D একটা কল্পনা করি, তাহলে হচ্ছে এরকম একটা শেপ হচ্ছে আমাদের স্ফিয়ার হইতে পারে, যেই শেপটার হচ্ছে তোমার হাইট, তারপর উইথ আর লেন্থ সমান। তাহলে সেরকম হচ্ছে আইসোডায়ামেট্রিক একটা শেপ, যেখানে আমি ইজিলি হচ্ছে অনেক বেশি পরিমাণে নিউট্রিয়েন্টস জমা রাখতে পারবো। তো নিউট্রিয়েন্টস ঢুকাতো হলো এই সেলের ভেতরে। এখন আমাদের সেলের বেঁচে থাকার জন্য মেনলি আর কি লাগে? অক্সিজেন অবশ্যই লাগবে। তাহলে এই সেলের ভেতরে যেই আমাদের গ্যাপগুলো আছে, এই ইন্টারসেলুলার গ্যাপ, এগুলা দিয়ে হচ্ছে তার অক্সিজেন এক্সচেঞ্জের সব কাজগুলো হবে। তাহলে এই ইন্টারসেলুলার গ্যাপ আছে, যেটা দিয়ে হচ্ছে অক্সিজেন এক্সচেঞ্জ হবে। তো আমি এই ফ্লোচার্টটার পরে যদি আমরা একটু রিভাইন্ড করি যে এই ছবিটার সাথে আমরা মিল পাচ্ছি কিনা, দেখো যে আমাদের যে সেল ওয়ালগুলো অনেক থিন, তাই ইজিলি হচ্ছে এখানে নিউট্রিয়েন্টস ঢুকতে পারছে। তাই যে গ্যাসে এক্সচেঞ্জের জন্য আমাদের এখানে হচ্ছে ইন্টারসেলুলার গ্যাপ থাকছে। তাহলে আমরা জাস্ট এই যে যখন আমি প্যারেনকাইমার ক্যারেক্টারিস্টিকগুলো মনে করার চেষ্টা করব, আমি জাস্ট খালি এই লাইনটুক যে ফাউন্ড ইন অলমোস্ট অল পার্টস অফ দ্য প্ল্যান্ট, অথবা সবচেয়ে সিম্পল টিস্যু, এটুক যদি আমি মনে রাখি, বাকিটা আমি হচ্ছে সিকুয়েন্সিয়ালি মনে করা ট্রাই করবো। যেহেতু সিম্পল, সেই কারণে এটা সব পার্টে পাওয়া যায়। তারপর যেহেতু সব পার্টে পাওয়া যায়, তাহলে অনেক ধরনের কাজ করে। এভাবে হচ্ছে আমি আসলে ফুল পড়াটা হচ্ছে গুছিয়ে নিতে পারি, এবং তাতে করে আমাদের অনেকটা চাপ কমে যাবে, অ্যান্ড পড়াটা অনেকটা গোছানো হবে। প্লাস হচ্ছে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে সব কিছুরই। কারণ কি, সমস্ত ক্যারেক্টারিস্টিকে একটা রিজন আছে, রিজন ছাড়া আসলে কোনোভাবেই এগুলো আসে না। তো এই জিনিসটা বুঝতে পারলে, আসলে অনেকটা অনুধাবন করতে পারলে কিন্তু পড়াগুলো অনেক সহজ হয়ে যায়, এই আর কি। তো আমরা হচ্ছে আমাদের আর কিছু টার্মিনোলজিতে আসি। সেটা হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট আর প্যারেনকাইমা দুটো মিলে হয় হচ্ছে ক্লোরেনকাইমা। এই ক্লোরোপ্লাস্টের ক্লোরো আর প্যারেনকাইমা যদি আমরা দেখি, কাইমায় দুটা মিলে হচ্ছে গিয়ে ক্লোরেনকাইমা আসতেছে, ঠিক আছে? তারপর আবার দেখো অ্যারো, আমরা জানি তো অ্যারো মানে হচ্ছে এয়ার, হ্যাঁ। এখন এই যে কাইমা শব্দটা, এই কাইমা এই পোর্শনটুকু আসছে প্যারেনকাইমা থেকে। তাহলে অ্যারেনকাইমা হচ্ছে এমন প্যারেনকাইমা যার ভিতরে এয়ার থাকবে। এখন এয়ার থাকলে কোন ধরনের প্ল্যান্টের সুবিধা হতে পারে বলো তো? এটা যদি অ্যাকুয়া প্ল্যান্ট হয়, তাহলে তার সুবিধা হবে কীভাবে? সে ইজিলি ফ্লোট করতে পারবে। এবং এটা যত বিগ সাইজের হবে, আমরা যখন ফিজিক্স পড়বো তখন এটা আরও সুন্দর মতনে বুঝবো যে যত বড় সাইজের হচ্ছে অ্যারেনকাইমা হবে, সে তত বেশি ইজিলি ফ্লোট করতে পারবে, অনেকটা জাহাজ পানিতে ভাসার মতো। তো এই হচ্ছে আমাদের মেনলি প্যারেনকাইমার পার্টটুক। আমার হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই চারটুক পড়ার পরে তোমরা জাস্ট তোমাদের বইয়ের প্যারেনকাইমার পোর্শনের যে প্যারাগ্রাফটুকু আছে, এটা একবার রিডিং দেবে। তাহলে মোটামুটি পুরাপুরি হচ্ছে তোমাদের এই
টপিকটার উপর একদম দক্ষ হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আমরা কোলেনকাইমাতে আসি, ঠিক আছে। কোলেনকাইমার ব্যাপারটা হচ্ছে যে প্যারেনকাইমা থেকে আরেকটু ডেভেলপড। প্যারেনকাইমা থেকে কিভাবে ডেভেলপড হচ্ছে, আমি যদি একটু ছবিটা একটু দেখি, যে এই যে প্যারেনকাইমা, এই প্যারেনকাইমার ওয়ালগুলা হচ্ছে একদম থিন, বাট এই যে কোলেনকাইমা এটার ওয়ালগুলা কিন্তু একটু থিকার এটার থেকে, ঠিক আছে। এবং এটা একদম দেখো এটার যে ভিতরে যেরকম স্পেস আছে সেলগুলার মাঝখানে, এখানে কিন্তু স্পেস অনেক কম, থাকলেও নাই বললেই চলে, বাট অল্প পরিমাণে স্পেস আছে, ঠিক আছে। একটা একটার সাথে অনেক ক্লোজলি অ্যাটাচড আছে। তাহলে আমি কিন্তু জাস্ট খালি চেহারা দেখেই বুঝতে পারতেছি যে এটা একটা অন্য রকমের রিজিড একটা ব্যাপার এখানে চলে আসছে, কোলেনকাইমার মধ্যে রিজিডিটির ব্যাপার চলে আসছে, তাই না? তাহলে এই ধরনের সেল আমাদের কি থাকতে পারে, একটা প্ল্যান্টের মধ্যে আমাদের একটা মেকানিক্যাল সাপোর্ট দিতে পারে। তাহলে আমরা দেখবো যে প্যারেনকাইমা থেকে আলটিমেটলি কি কোলেনকাইমা ডেভেলপ করে, এবং কোলেনকাইমার যে ওয়ালটা সেটা হচ্ছে গিয়ে থিক হবে, থিক ওয়াল থাকবে, এবং এটা একটা সাপোর্ট দিবে, যেহেতু ওয়ালটা থিক এখানে সাপোর্ট দিবে। অ্যান্ড এটা শেপটা আমরা দেখবো পলিগোনাল ইন শেপ। পলিগোনাল শেপ হতে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে এই যে সেলগুলার অ্যাটাচমেন্ট, একটা সেলের সাথে একটা সেলের যে অ্যাটাচমেন্ট, এই সেলগুলার অ্যাটাচমেন্ট অনেক ইজি হয়। তো কোলেনকাইমার থিক ওয়ালে সাপোর্ট দিচ্ছে ভালো, অ্যান্ড সাপোর্ট আরও ভালো করার জন্য শেপটা আমরা পলিগোনাল করলাম, যাতে হচ্ছে সেলগুলো একটা একটার সাথে ভালো মতনে অ্যাটাচ থাকতে পারে। তারপরে আরও দেখতে পারি যে আমরা যদি একটু দেখি, এটার যদি একটা লংগিটিউডিনাল সেকশন করি, আমরা দেখব যে এটা হচ্ছে কোলেনকাইমাগুলার যেই তোমার শেপগুলা, এগুলো আছে ইলংগেটেড। তো ইলংগেটেড হওয়াতে এরা আরও বেশি পরিমাণে সাপোর্ট দিতে পারছে। তারপর কোলেনকাইমার কিন্তু আরও ডিফারেন্ট শেপ আছে, যাতে ইজিলি এরা হচ্ছে একজন আরেকজনের সাথে ফিট হতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখব এই যে সেলগুলো একটা একটার সাথে লেগে আছে, তার জন্য একটা গ্লুয়ের মতো জাস্ট কর্নারগুলোতে থাকে। এই গ্লু হচ্ছে আমাদের পেকটিন, যেটা হচ্ছে একটা কোলেনকাইমার একটা সেলের সাথে আর একটা সেল যাতে ইজিলি অ্যাটাচড থাকে, সেই কারণে হচ্ছে পেকটিন ভালো কাজ করে। অ্যান্ড পেকটিন যে কর্নারগুলোতে থাকে, এই কারণে হচ্ছে এই জায়গাগুলো মোর থিকার হয়ে যায়। যদি থিকার হয়ে যায়, এই জন্য আমরা বলতে পারি সেলগুলার, এই যে ধরো এটা হচ্ছে একটা কোলেনকাইমার সেল, এবং এটার যেই তোমার কর্নারগুলো আছে এগুলো হচ্ছে পেকটিন দিয়ে মোর থিকেন হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি না থিকেনিংটা হচ্ছে আনইভেন, আমরা বলতে পারি থিকেনিংটা হচ্ছে আনইভেন। এবং এই যে আমি দেখতে পাচ্ছি যে কিছু পোর্শনে পেকটিন আছে, আবার পুরাটাতে নাই। তো এখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি এবং রিজিডিটি দুটাই হচ্ছে রক্ষা হচ্ছে, ঠিক আছে। আমাদের যে স্ক্লেরেনকাইমাটা, সেই জায়গাতে আমরা আসলে দেখব যে টোটালি রিজিড, মানে এই দেখো প্যারেনকাইমা থেকে কোলেনকাইমাটা আরেকটু রিজিড, কোলেনকাইমা থেকে স্ক্লেরেনকাইমা আরও বেশি রিজিড। তো এই গেল হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি। এই কারণে হচ্ছে ফ্লেক্সিবিলিটিও থাকতেছে, আবার স্ট্রংও আছে ব্যাপারটা আর কি কোলেনকাইমা। এবার আমরা কোলেনকাইমা যে মেকানিক্যাল সাপোর্ট দেয়, তো সেটা আসলে কোন কোন জায়গায় প্রয়োজন হয় সেটা আমরা একটু খেয়াল করব। যে এই যে গাছের পাতা, এই ধরো এটা স্টেম আর এটা হচ্ছে লিফ, হ্যাঁ, স্টেম আর লিফ যে পেটিউলস দিয়ে অ্যাটাচড থাকে, সেই পেটিউলসটা কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবল হওয়া লাগে। প্লাস এটা স্ট্রংও হতে হয়। কেন স্ট্রং হতে হয়? যাতে বাতাসে গাছের পাতা ছিঁড়ে না যায়, সেই কারণে। আবার অনেক সময় দেখা যায় যে গাছের পাতা ঝরারও প্রয়োজন পড়ে, যেমন প্রাকৃতিক নিয়মে কিন্তু শীতকালে গাছের পাতা ঝরে যায়। আবার বাতাসে নড়াচড়ার সময় যাতে ছিঁড়ে না যায়, সেই কারণে কিন্তু ফ্লেক্সিবল হওয়া লাগে। তাহলে দেখো একটা ফ্লেক্সিবিলিটি এবং স্ট্রংনেস দুটাই হতে হবে, ঠিক আছে। তাহলে এখন এই পেটিউলস কোন ধরনের টিস্যুকে সে হচ্ছে চুজ করবে, সে চুজ করবে কোলেনকাইমাকে, কারণ তার ফ্লেক্সিবিলিটি এবং যে রিজিডিটির ব্যাপারটা দুটোই দরকার। তাহলে এটা হচ্ছে পেটিউলস। তারপর আমরা অনেক সময় দেখি যে গ্রিন স্টেম, যেগুলো ইয়ং মেনলি থাকে, ইয়ং স্টেমগুলো কিন্তু মোটামুটি
কোলেন কাইমা দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এটা কিন্তু খুব বেশি রিজিড না, মানে উডেন যেই সমস্ত স্টেমগুলো আছে, বড় বড় গাছ, বট গাছের স্টেম যেরকম, ওগুলোর মতো এত রিজিড না, ঠিক আছে। এটা মাঝামাঝি ধরনের ইয়ং সেল, ধরো হচ্ছে ধান গাছের যেই স্টেমগুলো বাতাসে দোলে এরকম আর কি, গ্রিন স্টেম। তারপর আমরা দেখবো ভেইনগুলা কি, এটা হচ্ছে দেখো পাতার যে এগুলো হচ্ছে পাতার ভেইন, অ্যান্ড এই ভেইন দিয়ে হচ্ছে মেলে তার হচ্ছে ট্রান্সপোর্ট হয়, নিউট্রিয়েন্টস ট্রান্সপোর্ট হয়, ঠিক আছে। এখন ভেইনগুলো যাতে কলাপস না হয়ে যায়, অ্যান্ড সেই কারণে এটার মধ্যে একটা রিজিডিটি লাগবে সেটার, আর প্লাস হচ্ছে যেহেতু এটার মধ্যে নিউট্রিয়েন্টস, অনেক ধরনের নিউট্রিয়েন্টস পাস আউট হচ্ছে, তাহলে তার ফ্লেক্সিবিলিটিও দরকার। তাহলে সে কোন ধরনের টিস্যু চুজ করবে, সে অবশ্যই কোলেন কাইমাকে চুজ করবে। তো ভেইন গেল, পেটিউলস গেল, ইয়ং স্টেম গেল, এবার হচ্ছে গড আর লুকাস। এই দুটা হচ্ছে প্ল্যান্টের কথা তোমাদের বইয়ে বলা হয়েছে। এই দুটা স্টেম কিন্তু এক কোলেন কাইমাকে চুজ করে। কেন? কারণ হচ্ছে তাদের হচ্ছে উড নাই আসলে, হ্যাঁ, এ ধরনের প্ল্যান্টের উড যেহেতু নাই, তো তার কারণে তার রিজিডিটির জন্য তার হচ্ছে কোলেন কাইমাকে দরকার হয়। তো মোটামুটি এই ছিল আমাদের প্যারেনকাইমা এবং কোলেনকাইমা। পরবর্তী ভিডিওতে আমরা বাকি টপিকগুলো কভার করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।